অধ্যায় 4 দুইয়ে দুইয়ে 4 হয়। ঈশাকে সায়ন যখন তার নিজের মোবাইল নাম্বার দিচ্ছিল তখন ঈশা বলেছিল তাকে ফোন করলে যেন রাত 10টার পর ফোন করে। কথা মতো 2-3 দিন পর একদিন রাতে 10:30 নাগাদ সায়ন ঈশাকে ফোন করে। হ্যালো ঈশা, আমি সায়ন বলছি, চিনতে পারছো? হ্যাঁ বলো, কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? আচ্ছা, এখন কি কথা বলা যাবে? ভালো আছি, বলো কি বলতে চাও? আসলে আমার পরের উপন্যাসটা নিয়ে না একটু চিন্তায় আছি। নতুন কোনো গল্পের প্লট আমার মাথায় আসছে না, তাই তোমার একটু হেল্প দরকার। কি ধরনের প্লট চাইছো? মার্ডার মিস্ট্রি টাইপের? হ্যাঁ। আচ্ছা সায়ন, তোমার মনে হয় না আমাদের চারপাশে এমন কিছু কালপ্রিট ঘুরে বেড়াচ্ছে, তাদের শাস্তি হওয়া উচিত? তারা নিজেদের ক্ষমতা ও টাকার জোরে আইনের হাত থেকে বেঁচে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। অবশ্যই হওয়া উচিত, কিন্তু কিভাবে? আমরা চাইলেই করতে পারি। কি বলছো তুমি? মানে আমরা মার্ডার? তুমি ঠিক ধরেছ। দাঁড়াও, আমি তোমাকে ফেস টাইমে কল করছি, এখানে কথা বলা অসুবিধা আছে। তারপর ঈশা ফেস টাইমে সায়নকে কল করে। ঈশা বলতে শুরু করে, আমরা এরপর থেকে ফেস টাইমে কথা বলবো। আমরা থেরাপিস্টরা যেমন মানুষকে থেরাপি দিয়ে মনোরোগ থেকে বাঁচিয়ে তুলতে পারি, তেমন তার বিপরীতভাবে মানুষকে মৃত্যুর দিকে ঠেলেও দেয়া যেতে পারে। মানে আমি বলতে চাইছি মানুষকে আত্মহত্যার জন্য প্ররোচনা করার কথা। আমি আমার এই সংক্ষিপ্ত থেরাপিস্টের প্রফেশনে কোনোদিন চেষ্টা করিনি, তবে এই জিনিসটা নিয়ে আমার নিজের প্রচুর উৎসাহ আছে। আর আমার এই উদ্দেশ্যকে সফল করতে আমার একজন তোমার মতো লেখকের খুব দরকার ছিল। বিধাতা হয়তো সেটাই চেয়েছিল, তাই আমরা একে অপরের সাথে মিলিত হয়েছি। একটু ওয়েট করো, তোমার কথা শুনে না আমার মাথা গুলিয়ে যাচ্ছে। আমি একটা ভালো করে হুইস্কির পেগ বানিয়ে আনি, তুমি প্লিজ লাইনে থেকো। তাহলে আমিও একটা বানিয়ে আনি, হুইস্কির সাথে প্ল্যানিং খুব ভালো জমবে। ওরা কল ডিসকানেক্ট না করে মোবাইলটা রেখে পেগ বানাতে চলে গেল। একটু পরেই ওরা ফিরে এলো। ঈশা অন কলে চিয়ার্স করে বলতে শুরু করলো, চিয়ার্স। চিয়ার্স। কোনো মানুষকে যদি দুর্বল জায়গায় বারবার আঘাত করা হয়, তাহলে মানুষটি মানসিকভাবে আরো দুর্বল হয়ে পড়ে। তখন মানুষটি আমাদের কাছে, মানে একজন সাইকোথেরাপিস্টের কাছে আসে। আমরা সেই দুর্বল জায়গাগুলো খুঁজে তাকে মানসিকভাবে সুস্থতার দিকে নিয়ে যাই এবং তার মনকে পরিস্থিতির সঙ্গে লড়াই করবার জন্য শক্তিশালী করে তুলি। কিন্তু আমাদের কেসে আমরা আমাদের টার্গেটকে থেরাপির মাধ্যমে, আসলে রিভার্স থেরাপির মাধ্যমে আরো দুর্বল করে তুলব এবং তাকে আত্মহত্যার জন্য প্ররোচিত করব। এবং আমার বিশ্বাস সে ঠিক আত্মহত্যার পথ বেছে নেবে। কিন্তু আমার মনে দুটো প্রশ্ন আছে। প্রথম, আমার এখানে কি ভূমিকা? আমি তো থেরাপিস্ট না। আর দ্বিতীয় হচ্ছে, আমাদের টার্গেট তোমার কাছেই বা কেন থেরাপি নিতে আসবে? আর তুমি কি করে শিওর হচ্ছ যে আমাদের টার্গেট থেরাপি নিতে চায়? আসলে আমি আর তুমি ছাড়া আমাদের আরেকজনকে প্রয়োজন, একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমরা তাকে ফ্রিল্যান্সার ওয়েবসাইট থেকে হায়ার করব। প্রত্যেকবারের জন্য আলাদা আলাদা ফ্রিল্যান্সার, অন্য দেশ থেকে, যারা বাংলা বুঝতে পারে না। ঈশা একটু থেমে হুইস্কির গ্লাসে চুমুক দিল, একটা সিগারেট ধরিয়ে আবার বলতে শুরু করলো, প্ল্যানটা মন দিয়ে শোনো। তুমি প্রথমে আমার থেরাপি ক্লিনিকের ওপরে একটা অ্যাড স্ক্রিপ্ট লিখবে, যেটা মানুষকে খুব আকর্ষণ করবে। আমি ওই অ্যাডসের ওপর কয়েকটা ভিডিও বানাবো। আমি জানি তুমি সেটা খুব ভালোভাবে পারবে। তারপর ওই অ্যাডস আমাদের টার্গেট এলাকায় রাত 9টা থেকে ভোর 3টে পর্যন্ত চলবে। মানুষ সাধারণত ওই সময়টা একা মোবাইল নিয়ে থাকে। আমাদের অ্যাডস গুগল সার্চ, ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউবে চলবে। আমার দৃঢ় বিশ্বাস ওই অ্যাডস দেখে আমাদের টার্গেটরা আমার কাছে থেরাপি নিতে আসবে। আমার থেরাপি সেশনগুলো সব গোপন ক্যামেরায় অডিও ভিডিও রেকর্ডিং করব। তারপর সেশন কমপ্লিট হলে ওই ভিডিও রেকর্ডিংয়ের উপর ভিত্তি করে কিছু নেগেটিভ শর্টস ভিডিও বানাবো। তারপর আমরা ওই শর্টস ভিডিওগুলো আমাদের টার্গেটের এলাকায় একইভাবে অ্যাডস চালাবো। আশা করি আমাদের এই পরিকল্পনা খুব কাজ করবে। সবকিছুই বুঝলাম, কিন্তু এই সবকিছু প্ল্যান সামনাসামনি বসে করলে ভালো হয়। তাহলে একটা জায়গা খুঁজে বের করো। তোমার যদি কোনো আপত্তি না থাকে, তুমি কিছুদিন আমার ফ্ল্যাটে এসে থাকতে পারো। দেখো, আমার তো 2 BHK ফ্ল্যাট, তোমার কোনো অসুবিধা হবে না। আমি এখানে একাই থাকি,
এলাকাটাও নিরিবিলি, আমাদের কাজ করতেও সুবিধা হবে। ঠিক আছে, আমি তোমার ফ্ল্যাটে থাকবো যতদিন না আমাদের কাজ শেষ হয়। তুমি আমাকে লোকেশনটা পাঠিয়ে দাও, আমি 3-4 দিনের মধ্যে তোমাকে ফোন করে আসছি। কথাটা শেষ করে দুজন দুজনকে গুড নাইট জানিয়ে কল ডিসকানেক্ট করলো। 5 দিন পরে ঈশা 3-4টে বড় বড় লাগেজ নিয়ে সায়নের ফ্ল্যাটে উঠল।